শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের এটি আমার দ্বিতীয় ক্লাস। আজকের ভিডিওর ডেসক্রিপশনে বিগত ক্লাসের লিংক দেওয়া আছে। যারা আগের ক্লাসটি দেখোনি তারা আবার চ্যানেল ফিজিক্স ক্লাস উইথ HCBতে বিগত ক্লাসগুলো পাবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে, তাতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লেখচিত্র নিয়ে। একটা গতিশীল বস্তুর গতির বর্ণনা করতে যে রাশিগুলো প্রয়োজন পড়ে সেগুলো হলো সরণ বা দূরত্ব, বেগ, ত্বরণ ও সময়। এগুলো হলো একটি গতিশীল বস্তুর গতিকে বর্ণনা করার জন্য রাশি। আজকে আমরা এই রাশিগুলোর সাহায্যে গতির সমীকরণ দেখব, অর্থাৎ সরণ, বেগ, ত্বরণ, সময় এগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোকেই গতির সমীকরণ বলে। এগুলো তোমরা এসএসসি লেভেলে পড়ে এসেছো, তাই তোমাদের জন্য একটু সহজ হবে বুঝতে। সমত্বরণে গতিশীল বস্তুর সরণ, বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্ককে গতির সমীকরণ বলে। একটি বস্তু যদি এ সমত্বরণে গতিশীল হয় তখন তার মধ্যে যে বেগ থাকে, ত্বরণ থাকে, সময় থাকে, সেগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে চারটি সমীকরণ আছে। এক নম্বর সমীকরণ হলো ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। দুই নম্বর সমীকরণ হলো এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু এস ইকুয়াল টু ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তিন নম্বর সমীকরণ হলো এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। চার নম্বর হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এক্স মাইনাস এক্স নট, বা ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এই যে রাশিগুলো আছে এক্স নট সমান হলো আদি অবস্থান, অর্থাৎ গতিশীল বস্তুটির গতির বর্ণনা শুরু করার মুহূর্তে তার যে অবস্থান সেটা হলো এক্স নট। কিছু সময় পরে তার শেষ অবস্থান হলো এক্স। ভি নট সমান হলো আদি বেগ, শুরুতে তার আদি বেগ। ভি হলো শেষ বেগ, ত্বরণ হলো এ, এস হলো সরণ বা দূরত্ব, টি হলো সময়। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি যে কিছু কিছু বইতে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় আর শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। তাতে সমীকরণগুলো তখন যেখানে ভি নট আছে সেখানে হয়ে যাবে ইউ। কিছু কিছু বইতে এরকম ভাবে লেখে, সমস্যা নেই। তো এইগুলো হলো আমাদের গতির সমীকরণ। এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা পরীক্ষায় যে উদ্দীপক থাকে সেই উদ্দীপকের প্রয়োগের প্রশ্ন এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন সমাধান করতে পারবো বলে আমরা মনে করি। তো এখন আমি যেটা আলোচনা করব সেটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তুর সূত্রাবলী।
গ্যালিলিও কর্তৃক প্রতিষ্ঠিত 3টি সূত্র আছে, এগুলোকে বলা হয় পরন্ত বস্তুর সূত্রাবলী। তাহলে পরন্ত বস্তু কাকে বলবো আমরা? পরন্ত বস্তু কাকে বলবো? একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকেই বলি আর নিচের দিকেই বলি, যখন পতিত হয় তখন অভিকর্ষ ত্বরণের কারণে এটি মুক্তভাবে নিচের দিকে পড়ে। তাহলে এই ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করে নিচের দিকে, সেই কারণে এই এ সমান হয়ে যাবে কি মাইনাস জি। পরন্ত বস্তুর ক্ষেত্রে এ সমান হয়ে যাবে মাইনাস জি। মাইনাস কেন? নিচের দিকে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে। তাহলে আমরা চলে যাচ্ছি যে এই পরন্ত বস্তুর 3টি সূত্র আছে। প্রথম সূত্র হলো স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান পথ, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। যদি দুটি বস্তুকে স্থির অবস্থান থেকে যদি ফেলে দেওয়া হয় বা নিচের দিকে পতিত করানো হয়, তাহলে বলা হচ্ছে, গ্যালিলিও বললেন যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ বা দূরত্ব অতিক্রম করবে। এই ক্ষেত্রে বস্তুটি ভারী না হালকা সেটার উপরে নির্ভর করবে না। ভারী বস্তু হোক আর হালকা বস্তু হোক, সেখানে যদি বিনা বাধা থাকে, বাধা যদি কোনো রকমের বাধা যদি কাজ না করে, তাহলে ভারী বস্তু এবং সমান বস্তু দুটি একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এবং এটি পরবর্তীতে গ্যালিলিও মানে বিজ্ঞানী নিউটন তার গিনি পালক পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এবার আসি আমরা আমাদের এই গ্যালিলিওর পরন্ত বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় সূত্র। গ্যালিলিও বললেন যে দ্বিতীয় সূত্রে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, বিনা বাধায় স্থির অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। বিনা বাধায়, আবার লক্ষ্য করো, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো এখন ধরে নিচ্ছি আমরা যে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ হলো ভি, এবং এটি পতিত হতে যে সময় লাগে সে সময় যদি টি হয়, তাহলে আমাদের এই গ্যালিলিওর দ্বিতীয় সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টি, ভি প্রপোর্শনাল টি বা ভি ইকুয়াল টু কে টি, এখানে কে হলো এই সমানুপাতিককে উঠিয়ে দিয়ে যে ধ্রুবক ব্যবহার করা হয়েছে, সেই ধ্রুবক হলো কে। তাহলে ভি ইকুয়াল টু কে টি বা ভি ইকুয়াল টু কে। সুতরাং একাধিক বস্তু যদি হয় এবং তার ব্যাগগুলো যথাক্রমে ভি1 ভি2 এবং সময়গুলো যদি টি1 টি2 হয়, সুতরাং ভি1 বাই টি1 ইকুয়াল টু ভি2 বাই টি2 ইকুয়াল টু ভি3 বাই টি3, এবং সেটি সমান লেখা যায় ধ্রুবক। এই হলো আমাদের দ্বিতীয় সূত্র, অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। আবার লক্ষ্য করো, এবার বলা হচ্ছে উচ্চতা কত সময়ে, সময়ের সাথে উচ্চতার কি সম্পর্ক হবে সেটি সম্পর্কে বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মনে করি একটি বস্তু স্থির অবস্থান থেকে এইচ উচ্চতায় বিনা বাধায় পড়ছে, তখন এই তৃতীয় সূত্র অনুসারে এইচ প্রপোর্শনাল হবে টি স্কয়ার বা এইচ ইকুয়াল টু কে টি স্কয়ার।
কে হলো এখানে সমানুপাতিক ধ্রুবক বা h/t²= k। এখন যদি একাধিক বস্তু হয় এবং তাদের উচ্চতাগুলো যদি যথাক্রমে h1, h2, h3 এবং সময়গুলো যদি যথাক্রমে t1, t2, t3 হয়, তাহলে আমরা লিখতে পারি তৃতীয় সূত্র অনুসারে h1/t1² = h2/t2² h3/t3² ধ্রুবক। এই হলো আমাদের তিনটি সূত্র, পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও কর্তৃক তিনটি সূত্র। আমি এক কথায় আবার তিনটি সূত্র বিবৃতিগুলো দিচ্ছি। প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ বা দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v∝t। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h∝t²। ঠিক আছে, এই হলো আমাদের তিনটি সূত্র। এই সূত্রগুলো ওই যে উদ্দীপকের ক অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নটি থাকে সেই প্রশ্নটির মধ্যে মাঝে মাঝে থাকে, যে পরন্ত বস্তুর প্রথম সূত্রটি বিবৃত করো বা দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। ঠিক আছে, তাহলে এখন এই পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে গতির যে সমীকরণগুলো আছে, এই যে গতির চারটা সমীকরণ আছে, সেই চারটা সমীকরণ কি অবস্থা হবে, এদের রূপগুলো কেমন হবে, সেটি নিয়েই আমরা এখন আলোচনা করছি। মুক্তভাবে পরন্ত বস্তুর গতি। মুক্তভাবে পরন্ত বস্তুর গতি। লক্ষ্য করো শিক্ষার্থীরা যে মুক্তভাবে পরন্ত বস্তুর গতি, একটা বস্তুকে যখন উপর থেকে নিক্ষেপ করা হয় তখন সে কোন অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে? হ্যাঁ, ইয়েস, সেটি সে y অক্ষ বরাবর, অর্থাৎ যে উলম্ব অক্ষ আছে সেই উলম্ব অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করে। এবং সেই কারণেই আমরা বলেছি যে এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ ক্রিয়া করে সেটি হলো অভিকর্ষ ত্বরণ, এবং অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে বলে A= হয় -g। এ যেখানে ত্বরণ আছে, অর্থাৎ গতির সমীকরণগুলোতে যেখানে যেখানে ত্বরণ a আছে সেখানে a এর পরিবর্তে হবে -g। তাহলে আমরা প্রথম সমীকরণটা যদি দেখি, যে প্রথম সমীকরণ ছিল v = v0 প্লাস এটি এর জায়গা হবে -gt। দুই নম্বর যে সমীকরণটা কি ছিল? দুই নম্বর সমীকরণ ছিল x - x0। এখানে আমরা লিখতে পারি y - y0 অথবা শুধু h উচ্চতা, v0 প্লাস v/2 × t। এটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণ পরন্ত বস্তুর ক্ষেত্রে। তৃতীয় সমীকরণটা ছিল কি? x - x0 = s = v0t প্লাস হাফ অফ at²। ঠিক আছে, এখন এটাকে আমরা লিখতে পারি, তিন নম্বর সমীকরণের জন্য লিখতে পারি h = v0t প্লাস এটি ছিল, প্লাসের জায়গা হবে মাইনাস, এর জায়গা হবে g, হাফ অফ gt², হাফ অফ gt²। এটা হলো আমাদের তিন নম্বর সমীকরণ। এবার আসি চার নম্বর সমীকরণ। চার নম্বর সমীকরণটা কি ছিল? v² = v0² প্লাস টুয়াইস as। এখন এক্ষেত্রে এটা হবে v² = v0² মাইনাস টুয়াইস as এর জায়গায় হবে h উচ্চতা, h। এগুলো হলো আমাদের গতির ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো দেখলাম। আমরা বলেছি আগেই যে পরন্ত বস্তু কোন অক্ষ বরাবর পতিত হয়? পরন্ত বস্তু y অক্ষ বরাবর পতিত হয়। এই সমীকরণকে যদি আমরা x অক্ষ
ওয়াই অক্ষ। একটা বস্তু পড়ছে নিচের দিকে কত উচ্চতা থেকে? এইচ উচ্চতা থেকে। তাহলে এখানে ওয়াই অক্ষের জন্য হবে কি? ওয়াই অক্ষের জন্য এই সমীকরণগুলো হবে কি? যে এক নাম্বারটা হবে ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট মাইনাস জিটি। দুই নাম্বারটা হবে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস ভি বাই টু ইন্টু টি। তিন নাম্বারটা হবে ওয়াই মাইনাস ওয়াই নট ভি ওয়াই নট টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। চার নাম্বারটা হবে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস টুয়াইস এ ওয়াই মাইনাস ওয়াই নট। এগুলো হলো আমাদের গতির সমীকরণগুলো ইন কেস অফ ফলিং বডি বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। সেটি হবে আমাদের গতির সমীকরণগুলো। তো আজকে এ পর্যন্তই। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টসে লিখবে অথবা আমার সাথে যোগাযোগ করবে, এবং সর্বোপরি বইয়ের সহযোগিতা নেবে। বইতে খুব সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া আছে, মনোযোগ সহকারে পড়লেই আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।